Hello dear students, how are you? This is Sonia Akhtar, lecturer, Department of English, Milestone College, Uttara, Dhaka. I wish you all are fine in this situation. You have to continue your study. So, this is your scheduled class for English first paper. Today we will learn English for today. Okay, dear student. Open your English for today book. সবাই English for today বইটা সামনে রাখবে। আর তোমরা জানো আজকে আমাদের লেসন প্ল্যান অনুযায়ী অবশ্যই আমাদের আজকে চুজ দ্য বেস্ট আনসার যেটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন সেটার উপরে আলোচনার কথা ছিল এবং সেটা হচ্ছে কি ইউনিট 5 এর উপরে। ইউনিট 5 কিন্তু আমরা পড়িয়েছি। তোমাদের বন্ধের আগে কিন্তু আমরা পড়িয়েছি। তারপরেও নতুন করে আবার তোমাদেরকে একটু মনে করিয়ে দেওয়ার জন্য আবার নতুন করে তোমাদেরকে আমরা যাতে হেল্প করতে পারি মনে করিয়ে দেওয়ার জন্য মূলত এই ক্লাসটা সবাই একটু দেখে নাও। আজকের লেসনটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারে ইংলিশ ফর টুডে ইউনিট 5। ইউনিট 5 এর টাইটেলটা কি এটা তোমাকে জানতে হবে। ইউনিট 5 এর টাইটেলটা হচ্ছে নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট। So after reading the title Unit 5 Nature and Environment we should easily imagine আমরা ইমাজিন করতে পারি যে আমরা ইউনিট 5 এ অবশ্যই নেচার প্রকৃতি এবং পরিবেশ নিয়ে কিছু জানবো। দেখো ইউনিট 5 এ লেসন 1 এ আমাদের কি আছে রিভার ইরোশন নিয়ে একটা টপিক আছে। সেখানে আমরা মেহেরজানের একটা স্টোরি পড়েছিলাম। নদী ভাঙনে তার সে সর্বস্ব হারিয়েছিলেন এরকম একটা পড়িয়েছিলাম, মনে করে দেখার চেষ্টা করো। সেকেন্ড যে লেসনটা আছে সেখানে আমরা এনভায়রনমেন্ট পলিউশন যেটা আছে এয়ার পলিউশন, সয়েল পলিউশন, সাউন্ড পলিউশন এগুলো সম্পর্কে জেনেছি। এখানে ফিশ পপুলেশনের একটা প্যাসেজও তোমাদের ছিল। So dear student, this is your lesson 3. Title is Man and Climate. তাহলে আমরা লেসন 3 তে কি দেখব? ম্যান অ্যান্ড ক্লাইমেট। দেখো মানুষ এবং জলবায়ুর যে পরিবর্তন, তাহলে মানুষ এবং জলবায়ু যেহেতু এখানে টপিকটা আমাদের আছে তাহলে বুঝতে হবে যে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ কিভাবে দায়ী সেটা আমাদের এখানে অবশ্যই রিপ্রেজেন্টেশন থাকবে। এখানে আমরা অবশ্যই দেখাবো যে জলবায়ু পরিবর্তনের জন্য মানুষ কিভাবে দায়ী। মূলত আমরা এটাই দেখবো যে জলবায়ু পরিবর্তনটা কেন হচ্ছে এবং জলবায়ুর পরিবর্তনের জন্য মনুষ্য জাতি কিভাবে দায়ী। সবাই একটু খেয়াল করে দেখার চেষ্টা করো। ডিয়ার স্টুডেন্টস, প্রথমত তোমাকে প্যাসেজটা পড়তে হবে। আর প্যাসেজটা পড়ার সময় আমার মনে হয়েছে কিছু তুমি ওয়ার্ড পাবে যেই ওয়ার্ডগুলো তোমার কাছে নতুন মনে হবে। সেই ওয়ার্ডগুলো আমি এখানে লিখেছি এবং তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। দেখো কনসেন্ট্রেশন, আমার মনে হয়েছে যে এটা একটা নতুন ওয়ার্ড তোমরা পাবে। এখন এইটার ডিসকাশনে যাওয়ার আগে আমি একটা ব্যাপার বলে দিচ্ছি। যখন প্যাসেজ তোমরা পাবে সেখানে কোয়েশ্চেন নাম্বার 1 এ থাকবে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। এখানে তোমরা মার্ক পাবে টোটাল 7। Dear student, listen carefully. You will get 7 marks for multiple choice question. 7 নাম্বার পাবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের আনসার গুলো দেওয়ার জন্য। এবং এখানে যে প্যাসেজটা দেওয়া থাকবে এটা তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে। এখান থেকে তোমাকে ওয়ার্ড মিনিং জানতে হবে, মেইন পয়েন্টস গুলো তোমাকে আইডেন্টিফাই করতে হবে। কেননা তোমাকে এখান থেকে আরো 10 মার্কের একটা কোয়েশ্চেন আনসার যেটা গতদিন আমরা ক্লাস নিয়েছিলাম ওপেন এন্ডেড কোয়েশ্চেন, সেটার জন্য 10 মার্কের কোয়েশ্চেন আনসার করতে হবে একই প্যাসেজ থেকে। So dear student, you have to read the passage more and more times. যেহেতু এটা সিন প্যাসেজ, যেহেতু এটা আমাদের পরিচিত, আমরা এটা ইংলিশ ফর টুডেতে পড়েছি, তাহলে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। তোমরা একবার পড়বে তাহলে অন্তত প্রশ্নে যদি আসে তাহলে তোমরা আনসার করতে পারবে। তারপরেও এই টপিকের আমার কিছু মনে হয়েছে যে কয়েকটা ওয়ার্ড তোমাদের জানা উচিত। আমার মনে হয়েছে তোমরা হয়তোবা না জানতে পারো, আর যারা জানো জেনে থাকলে তো ভালোই, যারা না জানো তারা একটু জেনে নাও। এখানে তোমরা কনসেন্ট্রেশন শব্দটা পাবে যেটা আমরা সচরাচর ব্যবহার করে থাকি না। এখন দেখো কনসেন্ট্রেশন শব্দটা আমরা পেয়েছি সাধারণত যখন তোমাদের কেমিস্ট্রি ক্লাস হয় তখন কেমিস্ট্রি টিচার তোমাকে কনসেন্ট্রেশনের ব্যাপারটা হয়তো বা বুঝিয়ে থাকেন। কনসেন্ট্রেশন মূলত হচ্ছে কি ঘনত্ব। এখানে আমি আরেকটা তোমাদের সুবিধার জন্য ইংলিশে একটা মিনিং লিখেছি, সেটা হচ্ছে কি ইনক্রিজ ইন ডেনসিটি। ঠিক আছে, তারপরেটা দেখো কি আছে ফসিল ফিউয়েল। ফসিল ফিউয়েল মানে কি? ফসিল ফিউয়েল মানে হচ্ছে জীবাশ্ম জ্বালানি। দেখো এখানে আমি এটার ইংলিশ মিনিংটাও লিখেছি অর্গানিজম প্রেজার্ভড ইন র। ঠিক আছে, জীবাশ্ম জ্বালানি সম্পর্কেও তোমাদের মোটামুটি একটা ভালো আইডিয়া আছে। তারপরে যেটা সেটা হচ্ছে ক্রুড। ক্রুড মানে কি?
হার্শ, কঠিন, যেটা কঠিন বোঝাতে আমরা সাধারণ আমাদের এই প্যাসেজটাতে ক্রুড শব্দটা ইউজ করা হয়েছে। কম্বাসশন মানে হচ্ছে বার্নিং, কোনো কিছু জ্বালিয়ে দেয়া বা দহন করা। তারপরে দেখো মাইনিং, মাইনিং শব্দটা আমার মনে হয়েছে তোমাদের জন্য এটা একটা নতুন পয়েন্ট। এটা আমার মনে হয়েছে যে হ্যাঁ, মাইনিং শব্দটা তোমাদেরকে একটু ডেসক্রাইব করলে তোমাদের জন্য সুবিধা হয়। মাইনিংটা কি? দ্য অ্যাক্ট অফ এক্সট্রাক্টিং কোল। ঠিক আছে, মাইনিংটা হচ্ছে কি, যখন ওই যে খনিজ পদার্থ যেখানে পাওয়া যায়, খনি থেকে যে আমরা বিভিন্ন রকম পদার্থ মানে এনে থাকি, সংগ্রহ করে থাকি, সেটা হচ্ছে কি মাইনিং, সাধারণত এটাকে বলা হয়ে থাকে। এবার আমাদেরকে খেয়াল করতে হবে যে এই প্যাসেজের মেইন পয়েন্টস গুলা কি কি। সবাই একটু দেখো, তোমরা ইংলিশ ফর টুডে বই নিয়ে বসেছো এবং সেখানে ইউনিট 5 লেসন 3 সবাই একটু দেখো। এখানে প্রথম লাইনটা কি আছে? ম্যানস ক্যান neither change the sun's radiation nor the earth's orbit. What is the meaning of orbit? কক্ষপথ। ক্লিয়ার? অরবিট, মানুষ কি চেঞ্জ করতে পারে না, সূর্যের রশ্মি চেঞ্জ করতে পারে না, এবং পৃথিবীর যে কক্ষপথ সূর্যকে কেন্দ্র করে ঘুরে সেটাকে কি করতে পারে? চেঞ্জ করতে পারে না। বাট দে ক্যান কন্ট্রোল দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য অ্যাটমসফিয়ার। কিন্তু তারা এই কাজটা করতে পারে যে তারা কন্ট্রোল করতে পারে কি করে? কার্বন ডাইঅক্সাইডের দমন করবে, কার্বন ডাইঅক্সাইডটা কম ইনক্রিজ করবে, ঠিক আছে, কম নির্গমন করবে, এটা করতে পারে। দেখো আমি এখানে কিছু মেইন পয়েন্টস লিখেছি। তোমাদের প্রথম প্যারার মধ্যেই তুমি কিন্তু প্রথমেই পাচ্ছ কি? কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশনের ব্যাপারটা, যে কারণে আমি কনসেন্ট্রেশন ওয়ার্ড মিনিংটা আগেই লিখেছি। ক্লিয়ার? তারপরের যে বিষয়টা আসছে, তারপরের লাইনেই তোমরা যে জিনিসগুলো দেখতে পারবে, সেখানে হচ্ছে যে ডিউরিং লাস্ট 100 ইয়ার্স, গত 100 বছরের মধ্যে আমাদের কি হয়েছে? অনেক পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন হাউস গ্যাসের উৎপাদন হয়েছে। আর গ্রিন হাউস গ্যাসটা হচ্ছে খুবই ক্ষতিকারক। দেখো আমাদের ফার্স্ট প্যারায় গ্রিন হাউস গ্যাসের কথা বলা আছে। আমি এখানে মেইন পয়েন্টে কিন্তু তোমাদেরকে গ্রিন হাউস গ্যাসের কথা বলেছি। গ্রিন হাউস গ্যাস মূলত যেই ক্ষতিকারক পদার্থগুলো বা যেই গ্যাসগুলো আমাদের ক্ষতি করে থাকে সেই গ্যাসগুলোকেই বলা হচ্ছে, তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড অন্যতম। গ্রিন হাউস গ্যাস আমাদের জন্য খুবই ক্ষতিকারক এবং এগুলো আমাদের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোকে, যে ওজোন স্তরগুলো আছে, ওজোন স্তরকে কি করে দেয়? একদম নষ্ট করে দেয়, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর একটা ব্যাপার। যদিও এটা রিপোর্ট আসছে যে কোভিড-19 জন্য যখন কলকারখানা সব বন্ধ করে দেওয়া হচ্ছে, তাতে নাকি আমাদের যে ওজোন লেয়ারটা ক্ষয় হয়ে যাচ্ছিল সেটা নাকি এখন রিপেয়ার হচ্ছে। এটা বিজ্ঞানীদের গবেষণার একটা রিপোর্ট। আচ্ছা যাই হোক, সত্যি মিথ্যা কেমন বলতে পারছি না এখনো, তবে পরিবেশের কিছু পরিবর্তন এসেছে। যখনই সিজনটা চেঞ্জ হচ্ছে তখন একটা সিজনটা বোঝা যাচ্ছে, যখন রেইনি সিজনটা আছে, রেইনটা হচ্ছে, এটা হচ্ছে বোঝা যাচ্ছে যে হ্যাঁ কিছুটা চেঞ্জ এসছে। সবাই একটু দেখো তাহলে, আমরা প্রথম যে প্যারাটা পড়লাম সেই প্যারাটাতে আমরা পড়েছি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন এবং গ্রিন হাউস গ্যাসটা কি, এবং এর ফলে আমরা গ্রিন হাউস গ্যাসের মধ্যে মেইন যে দায়ী সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। সেই কার্বন ডাইঅক্সাইডটা আমরা কি করে নির্গমন করে থাকি, এবং এটার জন্য লাস্ট লাইন অফ ফার্স্ট প্যারা, উই হিউম্যান ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। আমরা মনুষ্য জাতি এটার জন্য একমাত্র দায়ী, যে এই যে গ্রিন হাউস গ্যাসটা আমরা পরিবেশে নির্গমন করে দিচ্ছি, এটার জন্য দায়ী কে? আমরা মনুষ্য জাতি। ঠিক আছে, তারপরের প্যাসেজটা দেখো, এই যে কার্বন ডাইঅক্সাইডটা লেভেল বেড়ে যাচ্ছে, এই লেভেলটা বাড়ছে কেন? ফর বার্নিং অফ ফসিল ফিউয়েল। ঠিক আছে, বার্নিং অফ ফসিল ফিউয়েল জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মাধ্যমে আমাদের কি হচ্ছে? এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। এটা দেখো তোমাদের সেকেন্ড প্যারায় এটার একটা ডেসক্রিপশন আছে। এখন কথা হচ্ছে আমরা ফসিল ফিউয়েল কেন জ্বালাই, কেন আমরা জীবাশ্ম জ্বালানিটা পোড়াচ্ছি, কেন আমরা কার্বন ডাইঅক্সাইড নির্গমন করছি? বিকজ ইন 19th century there was a revolution that is called industrial revolution. তোমাদের সেকেন্ড প্যারায় তোমরা এটা পাবে, industrial revolution. For industrial revolution, that time so many factories were made. অনেক মিলস এন্ড ফ্যাক্টরিজ তখন তৈরি করা হয়েছে, আর এই মিলস এন্ড ফ্যাক্টরিজ গুলাই মূলত হচ্ছে তখন এই ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের সময় আমাদের তৈরি হয়েছে। যেহেতু মিলস এন্ড ফ্যাক্টরিজে কি লাগে? মিলস এন্ড ফ্যাক্টরিজ ডিমান্ড এনার্জি। এবার দেখো নেক্সট লাইনটা কি আসতেছে, মিলস এন্ড ফ্যাক্টরি কিভাবে চলে? দে নিডস
এনার্জি, তাদের কি প্রয়োজন হয়? এনার্জি প্রয়োজন হয়। এখন কথা হচ্ছে আমি এনার্জিটা কোথায় পাবো? এই মিলস এন্ড ফ্যাক্টরিজ এর জন্য আমাদের যে এনার্জিটা প্রয়োজন হবে সেই প্রয়োজনটা আমরা কোথা থেকে পাবো? সেটা হচ্ছে আমাদের এই ফসিল ফিউয়েল বার্নিং এর কারণেই মূলত হবে। এখন এর মধ্যে কোন কোন জিনিস আমরা পড়াই, যেমন কোল, তারপরে দেখো মিনারেল অয়েল, ন্যাচারাল গ্যাস, এগুলো পুরানোর মাধ্যমে যে এনার্জিটা তৈরি হচ্ছে সেই এনার্জিটা আমরা কোথায় দিচ্ছি? মিলস এন্ড ফ্যাক্টরিজে। এবার দেখো শুধুমাত্র যে এই কারণে হচ্ছে তা না, দৈনন্দিন জীবনে ধরো আমার বাসায় যে হাউসের যে লাইটিংটা আছে সেই হাউস লাইটিং টু হিট আওয়ার হাউসেস, রান কার্স and airplanes and to produce electricity. Electricity is main element of our day to day life. এই ইলেকট্রিসিটি প্রোডাকশনের জন্য আমাদের কি করতে হচ্ছে? এনার্জির প্রয়োজন হচ্ছে, যে কারণে আমাদের কি করছে? এই পেট্রোলিয়াম জাতীয় যে পদার্থগুলো আছে সেগুলোকে আমরা পোড়াচ্ছি, যেগুলোকে আমরা কি বলছি? জীবাশ্ম জ্বালানি বলছি। ক্লিয়ার? এখন দেখো আরো একটা ব্যাপার, ইম্পর্টেন্ট একটা নোট এখানে আছে, আরো একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ডেইলি আমরা কত মিলিয়ন ব্যারেল এখানে নির্গমন করে থাকি বা আমরা দহন করে থাকি পেট্রোলিয়াম জাতীয় পদার্থ? প্রায় 85 মিলিয়ন ব্যারেলস। আমরা এটা কি করি? ব্যারেলটা সাধারণত যে তেল পরিমাপের যে একক সেটাকেই সাধারণত বলা হয়ে থাকে। তেল বলতে যে পেট্রোলিয়াম জাতীয় যে পদার্থগুলো আছে যেমন অকটেন, তারপরে হচ্ছে ডিজেল, ডিজার। তারপরে দেখো গ্রিন হাউস গ্যাস সম্পর্কে তোমাদেরকে আমি বলেছি, গ্রিন হাউস গ্যাসটা সম্পর্কে এবার তোমরা ক্লিয়ার। তারপরে দেখো ডিফরেস্টেশন অ্যানাদার কজ, এটা তোমরা থার্ড প্যারাতে পাবে, তোমাদের প্যাসেজের থার্ড প্যারাতে খুঁজে দেখো, এখানে তুমি পাবে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশনটা কি এটা তোমাকে জানতে হবে। ডিফরেস্টেশন মানে হচ্ছে কি? তোমার বন ধ্বংসকরণ, তাই তো? তুমি বন কেটে ফেলছো, তুমি গাছ কেটে ফেলছো, তারপরে সেটার ফলশ্রুতি হচ্ছে কি? তোমার ডিফরেস্টেশন। এখন এই ডিফরেস্টেশনের ফলে তোমার কি হচ্ছে? বন কমে যাচ্ছে, গাছ কমে যাচ্ছে, আর গাছ তোমাকে তোমার সবচেয়ে উপকারী বন্ধু যদি বলা হয় তাহলে সেটা গাছ। কারণ দেখো এখানে আমাদের দুইটা প্রবলেম হয় যখন আমরা ডিফরেস্টেশন করছি, এটাও তোমরা লাস্ট প্যারাতে পাবে। সেই দুইটা প্রবলেম কি? দুইটা প্রবলেম হচ্ছে তুমি গাছ কেটে ফেলছো বা আমরা যে গাছটা কেটে ফেলছি বা যে বনটা ধ্বংস করছি সেটা হচ্ছে কি? গাছটাকে বলা হচ্ছে কি? স্টোর হাউস অফ অক্সিজেন, তাই তো? স্টোর হাউস অফ অক্সিজেন কেন বলছি? কারণ এটা আমাদেরকে কি করে? অক্সিজেন নির্গমন করে, আবার কি করে? এটা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, তাহলে এটাকে স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড। এটা যদি আমাদের স্টোর হাউস হয়, এখানে কার্বন ডাইঅক্সাইড জমা থাকে আর আমাদেরকে কি করে? নির্গমন করে হচ্ছে অক্সিজেন। তাহলে বিষয়টা এরকম দাঁড়াচ্ছে, দুইটা প্রবলেম হয়, যে আমাদেরকে অক্সিজেন দিচ্ছে তাকে আমরা মেরে ফেলছি, যে আমাদের কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে তাকেও আমরা মেরে ফেলছি। ক্লিয়ার? এখন দেখো এই মেইন পয়েন্ট গুলা তুমি যদি হাইলাইট করো, তোমার প্যাসেজটা পড়লে, আমি তোমাকে বলেছি, তোমাদেরকে বলা হয়েছে যে ফার্স্ট প্যারা কতটুকু ডেসক্রাইব করেছে, ফার্স্ট প্যারাতে মেইন পয়েন্ট কি, সেকেন্ড প্যারাতে মেইন পয়েন্ট গুলা কি, থার্ড প্যারাতে কি কি আছে আমি ডেসক্রাইব করেছি, তোমাদেরকে বলার চেষ্টা করেছি। এখন দেখো যদি আমরা মাল্টিপল চয়েস কোয়েশ্চেনে চলে যাই তাহলে কি আসবে? কোয়েশ্চেনটা তোমরা কিভাবে পাবে? প্যাসেজটা দেওয়ার পরে তোমাদের 1 নম্বর কোয়েশ্চেন থাকবে যেখানে তোমরা পাবে চুজ দ্য বেস্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস। এখানে তোমাকে অপশন দেয়া থাকবে, তুমি এখানে চয়েস করার জন্য অপশন পাবে, 4টা অপশন তোমাকে দেয়া হবে এবং সেখান থেকে তোমাকে যেটা একদম কারেক্ট সেটাকেই তোমার কি করতে হবে? অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটাকেই তোমাকে গ্রহণ করতে হবে। লেখার ধরনীটা আমি তোমাকে এখানে বলে দিচ্ছি, এটা একটা ফ্যাক্ট। যখন তুমি আনসার টু দ্য কোয়েশ্চেন নাও 1 লিখলে এখানে কিন্তু 7 মার্কস। খেয়াল রাখো, যত সুন্দর করে তুমি এটা রিপ্রেজেন্টেশনটা দিতে পারবে এবং কারেক্ট আনসারটা দিতে পারবে তাতেই কিন্তু তোমার 7 মার্কস আসবে। যেটা আমাদের রাইটিং পার্ট, যদি আমি প্যারাগ্রাফের কথা বলে থাকি, প্যারাগ্রাফ যখন তুমি 2.5 থেকে 3 পেজ লিখছো তারপরে তোমার 7 পাওয়া এবং সেখানে অনেকটা টাইম দেয়া, তার চেয়ে তুমি এখানে যদি একটু টাইম দাও এই একটা প্যাসেজ, তাহলে তোমাকে কত আসতেছে? প্রায় 17 মার্কস তুমি এখান থেকে পাচ্ছ। বুঝার চেষ্টা করো যে চুজ দ্য বেস্ট আনসারে তুমি পাচ্ছ 7 মার্কস। একটু কেয়ারফুলি আনসার করবে যাতে ভুল না হয়, নির্ভুল ভাবে আনসার করার চেষ্টা করবে। প্যাসেজটা যদি ভালো করে পড়ো আর ইংলিশ ফর টুডের প্যাসেজগুলো যদি ভালো করে পড়ো, যেহেতু ইংলিশ ফর টুডে থেকেই আসবে সিন প্যাসেজ, তাহলে তুমি অবশ্যই এগুলি ভালো করে পড়বে। সরাসরি তোমরা প্যাসেজ থেকে কিছু কোয়েশ্চেন পেতে পারো, আবার কখনো কখনো দেখবে যে প্যাসেজ রিলেটেড, ওয়ার্ড রিলেটেড কিছু কোয়েশ্চেন তোমার আসবে। ওকে,
তাহলে দেখো যখন তোমরা এই কোয়েশ্চেন গুলো পাবে তখন তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন তোমার আনসার গুলো সুন্দরভাবে তুমি আনসার করতে পারো। এবং চুজ দ্য বেস্ট আনসারের ক্ষেত্রে তোমার মেইন যে পয়েন্ট গুলো আছে সেগুলো হচ্ছে তোমাকে সিনোনিম সম্পর্কে জানতে হবে, তারপরে অ্যান্টোনিম থেকে কোয়েশ্চেন হতে পারে, একটা ওয়ার্ড দেয়া থাকবে প্যাসেজ থেকে তুলে যে এটার অ্যান্টোনিম করো, অথবা এটার অপোজিট ওয়ার্ড করো, অথবা এটার মিনিং বলো, মানে সিনোনিম বলো। তাহলে সিনোনিম অ্যান্টোনিম ইজ আ বিগ ফ্যাক্ট হিয়ার। এরপরে আরো একটা ব্যাপার পাবে তুমি এখানে, পার্টস অফ স্পিচের একটা ব্যাপার পাবে। পার্টস অফ স্পিচ, আমরা যেই পার্টস অফ স্পিচ গুলো চেঞ্জ করতে পারি, এক রূপ থেকে আরেক রূপে দিতে পারি, যেমন নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এগুলোর একটা ব্যবহার তুমি এখানে পাবে। হয়তো একটা ওয়ার্ড দিয়ে দিল, তোমাকে কোয়েশ্চেন করা হলো হুইচ টাইপস অফ পার্টস অফ স্পিচ ইট ইজ, এরকম ভাবে কোয়েশ্চেন হতে পারে। আবার দেখা যাবে কখনো কোয়েশ্চেন তোমাকে প্যাসেজ থেকে একটা ওয়ার্ড, একটা সেন্টেন্স তুলে দেবে, সেই সেন্টেন্সের কি করতে হবে, এখানে মিনিংটা তোমাকে বলতে হবে যে হুইচ ইজ রিলেটেড আনসার অফ দিস সেন্টেন্স। তো বিভিন্ন ভাবে কোয়েশ্চেন হতে পারে। আমরা একটু কোয়েশ্চেনের ধরনগুলো দেখে নেই। দেখো 85 মিলিয়ন ব্যারেলস, আমরা এখানে ইউজটা পেয়েছিলাম 85 মিলিয়ন ব্যারেলস। দেখো তাহলে মিলিয়নটাকে ভেঙে তোমাকে আনসারটা করতে হবে। তাহলে মিলিয়নটাকে যদি তুমি ভেঙে দাও তাহলে আনসারটা কত আসে, 8 crore 50 লাখ। ক্লিয়ার? তাহলে তোমাকে এটাই আনসার করতে হবে, তুমি হিসাব ছাড়া এগুলো আনসার করতে পারবে না। যদিও এই অ্যামাউন্টটা কিন্তু এখানে নাই। আমি বলেছি তোমাদেরকে যে প্যাসেজ রিলেটেড কিছু কোয়েশ্চেন তোমাদের হবে, প্যাসেজ রিলেটেড কোয়েশ্চেন। ক্লিয়ার? তোমাদের কিছু প্যাসেজ রিলেটেড কোয়েশ্চেন হবে, এটা হচ্ছে সেই ধরনের প্যাসেজ রিলেটেড কোয়েশ্চেন যে 85 মিলিয়ন ব্যারেল আছে, সেটাকে তোমার কি করতে হলো, 85 মিলিয়নকে ব্রেক করে দিতে হলো, ভেঙে তোমাকে বুঝিয়ে দিতে হলো যে 85 মিলিয়ন মানেটা কি। তারপরে দেখো হোয়াট ইজ অপোজিট টু ডিফরেস্টেশন। আমি বলেছিলাম অপোজিট ওয়ার্ডের একটা ব্যবহার মানে অ্যান্টোনিমের একটা ব্যবহার বা বিপরীত শব্দের একটা ব্যবহার। দেখো এখানে অপোজিট ওয়ার্ড, ডিফরেস্টেশনের অপোজিট ওয়ার্ড বা বিপরীত শব্দটা ব্যবহার করতে হবে। এই বিপরীত শব্দটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। ডিফরেস্টেশন, কাটিং ডাউন ট্রিজ, এটা কিন্তু হয়, কিন্তু এক্সাক্ট মিনিং কোনটা সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো রিফরেস্টেশন, তারপরে হচ্ছে অ্যাফরেস্টেশন, ডেজার্টিফিকেশন, সবই মোটামুটি কাছাকাছি তোমাকে আনসার দিয়েছে। দেখো কাটিং ডাউন ট্রিজ মানে ডিফরেস্টেশন, তারপর হচ্ছে রিফরেস্টেশন, রিফরেস্টেশন ওয়ার্ডটা অ্যাকচুয়ালি ওইভাবে কারেক্ট হয় না। অ্যাফরেস্টেশন হচ্ছে পারফেক্ট অপোজিট ওয়ার্ড অফ ডিফরেস্টেশন। ক্লিয়ার? এরপরে দেখো তখন তো এইভাবে করে তোমরা কিছু সিনোনিম পাবে, যেটা এই সিনোনিমটা কিন্তু তুমি এই তোমার প্যাসেজে পাবে না। এটা তোমার প্যাসেজ রিলেটেড, প্যাসেজ থেকে একটা ওয়ার্ড তুলে দিয়ে সেটাকে তোমাকে কি করতে হবে, অপোজিট করতে হবে। ক্লিয়ার? এরপরে তুমি দেখো সি নাম্বার কোয়েশ্চেনে তোমার যেটা দেয়া আছে, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনের মানেটা কি। তাহলে এটা কি দাঁড়ালো, অনেকটা সিনোনিমের মতো, যে এটার সিনোনিমটা কি। আমি বলেছি সিনোনিম এবং অ্যান্টোনিম একটা বড় ভূমিকা রাখে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সিনোনিম এবং অ্যান্টোনিমের একটা ব্যবহার। অ্যান্টোনিমের ব্যবহারটা দেখো, তাহলে এখানে মিনিং এর ব্যবহারটা বলেছে, সিনোনিমটার ব্যবহার। তাহলে এখানে আমার সবচেয়ে রিলেটেড যে আনসারটা আসে সেটা হচ্ছে অ্যাকুমুলেশন। ওকে, তারপরে যেটা দেখো ট্রিজ রিলিজ, রিলিজ কি রিলিজ করে, কখনো কখনো এরকম গ্যাপ দিয়ে তোমাকে অর্ধেকটা সেন্টেন্স দেয়া থাকবে, বাকিটা তোমাকে গ্যাপ দিয়ে দিবে। তাহলে তুমি কি করবে, ট্রিজ রিলিজ কি রিলিজ করে, গাছ আমাদেরকে কি দেয়, নিশ্চয়ই কার্বন ডাই অক্সাইড দেয় না, গাছ আমাদেরকে অক্সিজেন দেয় এবং সে কার্বন ডাই অক্সাইডটা শোষণ করে। তাহলে আমার ডিরেক্টলি আনসারটা কি আসতেছে, অক্সিজেন। যদিও ফার্স্টে দেয়া আছে, তুমি কিন্তু সবগুলো অপশন পড়বে, পড়ার পরে তুমি সিলেক্ট করবে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখো আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ অফ ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন কোন ধরনের পার্টস অফ স্পিচ, আমি বলেছি পার্টস অফ স্পিচ থেকে কোয়েশ্চেন হতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। পার্টস অফ স্পিচের ইউজ পাবা না এরকম কোনো জায়গা নাই, কারণ পার্টস অফ স্পিচ মানে একটা স্পিচে যে কয়টা পার্ট থাকে সবগুলাই কি পার্টস অফ স্পিচের অংশ। কাজেই এখানেও আমরা একটা ব্যবহার পাচ্ছি। দেখো ডিফরেস্টেশনের পার্টস অফ স্পিচ কোনটা, এটা কোন পার্টস অফ স্পিচ, এটা কিন্তু এখানে নাই, কিন্তু ইউ হ্যাভ টু চুজ দ্য আনসার। তোমাকে এটা করতে হবে, এটা প্যাসেজ রিলেটেড। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তোমাদের হবে, যেটা তোমাদের প্যাসেজ রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকবে। তাহলে ডিফরেস্টেশন এটা কি, অবশ্যই নাউন। ক্লিয়ার?
তারপরে যেটা আসছে দেখো ফ্যাক্টরিজ নিড কি এখানে সরাসরি দেওয়া আছে না ফ্যাক্টরিজ নিড কি আমি বলেছিলাম তোমাদেরকে ফ্যাক্টরিজ নিড এনার্জি দেখো তাহলে কি আসছে ফ্যাক্টরিজ নিড হোয়াট factories need carbon dioxide waste materials energy sunlight which one is the correct answer okay right energy is the right answer তারপরে our houses are kept hot vehicles are run and electricity is produced by using what দেখো এটা কি হবে আমাদের বাড়িঘরকে গরম রাখার জন্য ভেহিকলস চলার জন্য এবং ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য আমি বলেছিলাম ইলেকট্রিসিটি প্রডিউস করার জন্য বা বাড়ি ঘরে যে লাইটিংটা করা হয় সেটার জন্য বা গরম রাখার জন্য আমাদের কি করতে হয় এই ফসিল ফিউয়েল যেগুলো আছে এগুলোর দরকার হয় সেগুলো কিন্তু নাম তোমার প্যাসেজে আছে এটা তুমি মোস্ট প্রবাবলি সেকেন্ড প্যারায় পাবে তাহলে সেকেন্ড প্যারায় তুমি দেখো কোল এটা কিন্তু লাগে অয়েল এটাও লাগে গ্যাস এটাও লাগে কিন্তু লাস্ট পয়েন্টে কি আছে কোল অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস তিনটাই আছে আর এখানে যেহেতু তিনটা অপশনই দেওয়া আছে যে houses are kept hot vehicles are run electricity is produced তাহলে আমাদের আনসারটা কি হওয়া উচিত এটা হওয়া উচিত বুঝতে পারছো ডিয়ার স্টুডেন্ট এইভাবে করে তোমাদেরকে সিলেক্ট করতে হবে যে কারেক্ট আনসার কোনটা তুমি প্রথমে প্যাসেজটা বারবার পড়বে বারবার পড়ার পরে তোমার যখন মনে হবে যে না এখন আমি আনসারটা করতে পারছি বা আমি কারেক্ট করতে পারছি মেইন পয়েন্টস গুলো তুমি হাইলাইট যদি করতে পারো তাহলেই তুমি কেবল ভালো করে আনসার গুলো করতে পারবে এবং তোমার আনসারটা মানসম্মত হবে এবং লেখার ধরন আমি যেটা বলে দিলাম যে কোয়েশ্চেন আনসার টু দা কোয়েশ্চেন নং দিয়ে A+2 তারপরে এই আনসারটা দিয়ে দিবে যদি এইভাবে সুন্দর করে আনসারটা করো তাহলে অবশ্যই তুমি 7 মার্কস পাবে এটা আমি আশা করি এই জন্য তোমাদেরকে একটু কষ্ট করতে হবে একটু প্যাসেজ গুলো পড়তে হবে ইংলিশ ফর টুডে যে প্যাসেজ গুলো আছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেনের জন্য সেগুলো একদম তোমরা চেষ্টা করবে সবই বারবার করে পড়ার যেহেতু এটা আমাদের পড়ার থেকে আসবে কাজেই আমরা এখানে কোনো অপশন দেবো না যে আমাদের কমন পড়বে কি পড়বে না এরকম কোনো অপশন থাকবে না ইয়েস এটা আমাদের কমন পড়বে যেখান থেকেই কোয়েশ্চেন আসুক আমরা যেন 7টা কোয়েশ্চেনের আনসার দিতে পারি এবং 7 মার্কস অবশ্যই আমরা এখানে পেয়ে থাকি যেহেতু গত ক্লাসটা আমরা নিয়েছিলাম ওপেন এন্ডেড কোয়েশ্চেনের উপরে তাহলে সেখানেও আমাদের কিছু আলোচনা কিন্তু এই ব্যাপারে ছিল এখন এইভাবে করে তোমরা যদি আনসারটা করতে পারো তাহলে অবশ্যই এখান থেকে গুড মার্কস ক্যারি করবে ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই ভালো থাকো এবং কোভিড-19 চলছে এখন দেশের অবস্থা খুবই খারাপ পুরো বিশ্বের অবস্থা খারাপ 1 লাখের উপরে ছাড়িয়ে গিয়েছে যে আমাদের আক্রান্তের সংখ্যা সেখানে থেকে আল্লাহ তোমাদেরকে সহায় হন এবং আল্লাহ তোমাদেরকে সেভ করুন এটা আমি দোয়া করি এবং তোমরাও সবার জন্য দোয়া করবা দেশবাসীর জন্য দোয়া করবা আমাদের জন্য দোয়া করবা পৃথিবীর সমস্ত প্রাণীর জন্যই দোয়া করবা যেন হ্যাঁ আল্লাহ সবাইকে সহি সালামতে রাখেন এবং তোমাদের যে যে ধর্মের যে যে আছো সেই ধর্ম সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে আর পড়াশোনাটা ঠিকমতো চালিয়ে যাবে ঠিক আছে ওকে কোনো প্রশ্ন থাকলে সেটা তোমার সাবজেক্ট টিচারের সাথে কথা বলবে সে তোমার আনসার করে দেবে ওকে ডিয়ার স্টুডেন্ট আল্লাহ হাফেজ